নমস্কার, আমি নন্দিনী। আপনারা দেখছেন নন্দিনী টিভি। এই ভিডিওটি দ্য কাশ্মীর ফাইলসের দ্বিতীয় পার্ট। কৃষ্ণা সকলের কাছে জানতে চায় যে আসল ঘটনাটা কি হয়েছিল সেদিন। তার ভাই এখন কোথায়, তার মার কি হয়েছিল, তারা অ্যাক্সিডেন্টে মারা গেছিল নাকি তাদের মেরে ফেলা হয়েছিল, নাকি কিডন্যাপ করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার ভাই শিবা যদি থাকে তাহলে কেন এতদিন তাদের সাথে যোগাযোগ করেনি। সে খুব কান্নাকাটি করে এবং সকলের কাছে জানতে চায় আসল ঘটনাটা কি হয়েছিল, সত্যি ঘটনা জানতে চায়। এরপর দেখানো হয় 19শে জানুয়ারি 1990 সালের সেই দিনটির ঘটনা। সেই দিন কাশ্মীরি টেররিস্টরা প্রকাশ্যে ঘোষণা করছিল যে কাশ্মীরি পণ্ডিতরা হয় কনভার্ট হয়ে যাও, নয় ছেড়ে চলে যাও, নয়তো মৃত্যুবরণ করো। এবং সেই দিনই কৃষ্ণার বাবাকে গুলি করে মারা হয়েছিল এবং তার মাকে তার বাবার রক্তে মাখানো চাল খেতে বাধ্য করা হয়েছিল। তারপর দেখানো হয় কৃষ্ণার ঠাকুরদা অর্থাৎ পুষ্করনাথ ডক্টর রমেশকে ফোন করেন এবং বলে, আমার ছেলেকে গুলি করা হয়েছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠাও, হসপিটালে পাঠাতে হবে। তখন রমেশ বলেন যে অ্যাম্বুলেন্স নেই, বাড়িতে কাপড় দিয়ে সেই গুলির জায়গাটা বেঁধে দিতে। কিন্তু পুষ্করনাথ বলে, এতগুলো গুলি করা হয়েছে, বাড়িতে তো এত কাপড়ও নেই যে বাঁধবো। তখন রমেশ বলেন যে দেখি ব্যবস্থা করছি। তখন সেই হসপিটালের দৃশ্য দেখানো হয়। হসপিটালেও একদল টেররিস্ট ঢুকে পড়ে এবং বলে যে রক্ত চাই, ও নেগেটিভ। তখন একজন নার্স বাধা দেওয়াতে সেই নার্সকে সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়। তখন একজন চিৎকার করে বলে যে আমার ও নেগেটিভ আছে। তখন সেই লোকটির রক্ত সেই টেররিস্টের দেহে লাগানো হয়। কিছুক্ষণ রক্ত যাওয়ার পর ডাক্তার যখন রক্তটা বন্ধ করতে যায় তখন লোকটি বলে যে না, রক্ত কতটা লাগবে সেটা আমি ডিসাইড করব। এবং এই বলে সে তারটা ছিঁড়ে ফেলে দেয়। তখন ডাক্তার বলে যে লোকটি মরে যাবে, কিন্তু টেররিস্টরা বলে যে এখন থেকে কাফিরদের চিকিৎসা হসপিটালে হবে না, একমাত্র আমাদেরই চিকিৎসা হবে, কোনো কাফিররা এখানে চিকিৎসা পাবে না। তখন একটি জেহাদি যুবক উঠে দাঁড়িয়ে বলে যে আজকে থেকে ইন্ডিয়ার সাথে কাশ্মীরের সমস্ত সম্পর্ক ছিন্ন, এখন থেকে কাশ্মীরে তারাই থাকবে যারা আল্লাহর বান্দা। এরপর দেখানো হয় ব্রহ্মা ও তার স্ত্রী লক্ষ্মী টিভি দেখছে। খবরে দেখানো হয় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ইস্তফা দিয়েছে। তখন ব্রহ্মা খুব দুঃখ করে এবং বলে যে জেহাদিরা কাশ্মীরকে চাচ্ছে, কিন্তু কাশ্মীরকে জাহান্নাম তারাই বানায়। আস্তে আস্তে কাশ্মীর ভারতের থেকে আলাদা হয়ে যাচ্ছে, সারা কাশ্মীর জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এমন সময় পুষ্করনাথের ফোন আসে। পুষ্করনাথ বলে যে তার ছেলেকে মেরে ফেলেছে এবং আজকে রাতের মধ্যে তাদেরকে কাশ্মীর ছেড়ে চলে যেতে বলেছে। তখন ব্রহ্মা বলে যে সে কিছু ব্যবস্থা করবে। তখন পুষ্করনাথ বলেন যে সে কিছু করতে পারবে না, কারণ সেও তাদের অংশ। তখন ব্রহ্মা বলে যে সে তাদের জাস্টিস দেবে, কিন্তু পুষ্কর বলে জাস্টিস কি হয় তারা সে ভুলে গেছে, এই বলে ফোনটা রেখে দেয়। তারপর ব্রহ্মা উচ্চ পর্যায়ের আধিকারিককে ফোন করে এবং বলতে চায় যে কাশ্মীর জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, হোম মিনিস্ট্রি যেন প্লেন পাঠায়, কিন্তু ওই পাশ থেকে ফোন কেটে দেয়। তারপর দেখানো হয় পুষ্করনাথ তার ছেলের শব দাহ করছে। তারপর দেখানো হয় হরিনারায়ণ সিং দুজন সিকিউরিটি গার্ডকে বলে যে পুষ্করনাথজির বাড়িতে সিকিউরিটি দেওয়ার জন্য তিনি পার্সোনালি বলেছিলেন, তাহলে কেন এরকম হলো? তখন তারা বলে যে জেনারেল বিট্টারও এই নির্দেশ ছিল, তারা কোন দিকে যাবে, কোনটা শুনবে। তারপর দেখানো হয় সারা শহরে আলিব গালিব ইয়া জালিব, অর্থাৎ কনভার্ট হও, চলে যাও অথবা মরে যাও, এর স্লোগান দিয়ে জেহাদিরা সারা কাশ্মীর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। একটি গাড়িতে বিষ্ণুজি পুষ্করনাথজির ফ্যামিলিকে নিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। চারিদিকে কাশ্মীরে প্রচুর ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত হচ্ছে। তখন পুষ্করনাথজি বিষ্ণুজিকে বলেন যে সে কেন এগুলো খবর দেখাচ্ছে না, যদি খবর দেখাতো বাইরে তাহলে অন্য লোক এসে তাদের পাশে দাঁড়াতে পারত, কিন্তু সেটা কেন করছে না। তখন বিষ্ণুজি বলেন যে তারা বেঁচে থাকার জন্য এইটুকুই করতে পারবেন, এর থেকে বেশি কিছু কিন্তু তারা করতে পারবেন না। এরপর দেখানো হয় একটি বাড়িতে যে সমস্ত কাশ্মীরি পণ্ডিতরা পালিয়ে গেছিল
সেই বাড়িতে এসে তারা জড়ো হয়ে আছে এবং একটি ঘরের মধ্যে ছোট একটি লণ্ঠন জ্বালিয়ে তারা গুটিসুটি মেরে বসে আছে। এবং বাড়ির যিনি মালিক তিনি বলছেন যে তারা এখানে অল্প নিশ্চিন্তভাবে থাকতে পারেন, কারণ মোহাম্মদ ফারুক বিট্টার লোকজন তাদেরকে অনেক ভরসা করে এবং সন্দেহ করতে পারবে না যে তারা এখানে লুকিয়ে আছেন। এমন সময় বাইরে কলিং বেলের আওয়াজ হয়। তখন সেই বাড়ির মালিক বাইরে বেরিয়ে দেখেন যে মোহাম্মদ বিট্টার লোকজন এসেছে এবং তাকে বলছেন যে পরিস্থিতি খুব খারাপ আছে, সে যেন তাদের সাথে কোনো সুরক্ষিত জায়গায় গিয়ে থাকে। এই বলে সেই লোকটিকে নিয়ে চলে। তারপর দেখানো হয় রাত্রিবেলা একটি ট্রাকে করে সমস্ত কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। একটি ট্রাকের মধ্যে জুবুথুবু হয়ে সকল মেয়ে, লোক, বাচ্চা যাচ্ছে। শিবা তখন বলতে থাকে যে তার খিদে পেয়েছে। তখন একটি মেয়ে একটি টিফিন বক্স থেকে বিস্কুট খেতে দেয় শিবাকে। তখন একটি মেয়ের টয়লেট পায়। সবাই মিলে ট্রাক থামাতে বলে, কিন্তু ট্রাক থামায় না। তখন সকলে মিলে ঠিক করে একটি বাটিতে মেয়েটিকে টয়লেট করতে দেবে। তখন সবাই চাদর ধরে মেয়েটিকে টয়লেট করতে দেয়। সেই সময় তারা বাইরের দিক থেকে দেখতে পায় যে গাছের মধ্যে অনেকগুলো মানুষকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই দেখে ট্রাকের প্রত্যেকটি লোক প্রচুর চিৎকার করে এবং ভয়ে আর্তনাদ করতে থাকে। তারপর কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরের বাইরে একটি ক্যাম্পে থাকতে শুরু করে এবং নিউজে দেখানো হয় যে কাশ্মীরি পণ্ডিতরা নিজেদের ইচ্ছাতেই কাশ্মীর থেকে বেরিয়ে গিয়ে বাইরে ক্যাম্পে থাকতে শুরু করেছে। তারপর আবার দেখানো হয় বর্তমান কাশ্মীর, ব্রহ্মদত্তের বাড়ি, যেখানে সবাই মিলে কথা বলছে। কৃষ্ণা তখন জানতে চায় যে ওই সময় কাশ্মীরি পণ্ডিতদের ওপর এত অত্যাচার হয়েছিল, সেগুলো কেন দেখানো হয়নি। বিষ্ণুজিকে জিজ্ঞাসা করাতে বিষ্ণুজি বলেন তখন কোনো অপশন ছিল না। তখন এখনকার মতন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না। তখন কৃষ্ণা বলে যে বাবরি মসজিদ তারও অনেক বছর আগে ধ্বংস হয়েছিল, কিন্তু সেই খবর কিন্তু সবাই জানে, তাহলে তাদের কথা কেন নয়। তখন ব্রহ্মা বলে যে কেউ যদি বিক্রি হওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তাহলে বাজার তো খোলা থাকে। হরিনারায়ণ সিং তখন বলেন যে আমরা যখন কোনো ক্রিমিনালকে ধরতে চাই তখন আমরা প্রথমে খোঁজ করি সেই ক্রিমিনালের রাখেলকে। এই টেররিস্টদের রাখেল হলো এই রিপোর্টাররা। তারা রিপোর্টারকে দিয়ে বিভিন্ন রকম ফেক নিউজ বানায় এবং সব জায়গায় সেটি ছড়িয়ে দেয়। তিনি আরও বলেন যে আমাদের মিডিয়া আইএস এবং আল কায়দাকে ইসলামিক টেররিস্ট বলে, কিন্তু লস্করে তৈবা, হিজবুলে মুজাহিদিন এবং জেকেএলএফ গ্রুপগুলোকে টেররিস্ট বলে না, তাদেরকে রিবেলস বলে। এবং তিনি বলেন আল কায়দা, জেকেএলএফ এই সমস্ত ইসলামিক টেররিস্টদের উদ্দেশ্য এক, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে ইসলামিক রিপাবলিক অব কাশ্মীর গঠন করা, এবং তাদের ডোনেশনও এক জায়গা থেকেই আসে। এর সাথে তিনি আরও বলেন যে এই সমস্ত লোকদের ইনভিজিবল আর্মি হলো এই মিডিয়া। যেদিন সারা ভারতের লোক এই ব্যাপারটা বুঝে যাবে, সেই দিন এই মিডিয়ার লোকদের মানুষ টেনে টেনে রাস্তায় নিয়ে আসবে। তখন বিষ্ণুজি রেগে যায় এবং হরিনারায়ণ সিংকে বলেন যে তখন তো তিনিও ক্ষমতায় ছিলেন এবং অনেক বেশি ক্ষমতায় ছিলেন, তাহলে কেন তিনি কিছু করেননি। তখন হরিনারায়ণ সিং বলেন যে সে অনেক করেছে, সে একা টেররিস্টদের সাথে যুদ্ধ করেছে, বোম তার উপরে পড়েছিল এবং মৃত্যুর হাত থেকে সেই বেঁচে এসেছিল। পদ্মশ্রী তাকে এমনি এমনি দেওয়া হয়নি, কিন্তু বিষ্ণুজি তাকে আটকে নিয়ে বলে যে পদ্মশ্রী তাকে দেওয়া হয়েছিল চুপ থাকার জন্য। তখন বিষ্ণুজি আরও বলেন যে এখনও পর্যন্ত 19 জন পত্রকার কাশ্মীরে মারা গেছে, তাদেরকে কেউ প্রোটেকশন দেয় না। মিডিয়ার লোকজনদের ওপর আঙুল তোলা খুব সহজ, যে যা খুশি বলতে পারে, কিন্তু তাদের প্রোটেকশন কিন্তু কেউ দেয় না। তখন ডক্টর রমেশ বলেন যে আস্তিনের সাপদের কে প্রোটেকশন দিবে। এই কথা শুনে তাদের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। কৃষ্ণা তখন বলে যে কেউ আটকাচ্ছে না কেন এই মারামারি। ব্রহ্মদত্ত বলেন যে 30 বছরের জমা রাগ এদের মনে আছে, সেটা বের হতে দেওয়া উচিত। এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে বিষ্ণুজি বলেন যে আমরা যে সমস্ত খবরগুলো টিভিতে দেখতে পাই বা নিউজ চ্যানেলে দেখতে পাই, সেগুলো কিন্তু বেশিরভাগটাই ফেক থাকে, বানানো থাকে। যখনই
ইন্টারন্যাশনাল কোনো রিপোর্টার আসে তখনই তাদের নিয়ে যাওয়া হয় পাকিস্তান ফাইন্যান্সড জায়গাগুলোতে, যেখানে বিভিন্ন লোকদের 500 টাকা করে দিয়ে একটা ঘটনার প্লট বানানো হয়, বিভিন্ন রকম ফটো সেশন হয়, তারপর ফটোশপে নানা রকমের ছবি তৈরি করা হয়, তাই দিয়ে খবরের হেডলাইনগুলো বানানো হয়। কেউ যখন মারা যায় তখন সেই জায়গাতে তখনই শোক মানানো হয় যখন ক্যামেরা অন থাকে। যতক্ষণ ক্যামেরা অন থাকে ততক্ষণ শোক হয়, আর যখনই ক্যামেরা বন্ধ হয়ে যায় তখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। যেই বাচ্চারা পাথর ছোড়ে ক্যামেরা অন থাকলে, ক্যামেরা অফ হয়ে গেলেই তাদের আর খুঁজে পাওয়া যায় না। এবং মিডিয়ার সামনে বউ বাচ্চা এদেরকেই এগিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন গল্প তৈরি করা হয়, তারপর সেগুলো টিভি চ্যানেলে দেখানো হয়। এইভাবে করেই মিথ্যে খবরগুলো সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। কাশ্মীরি পণ্ডিতদের ঘটনা সেই জন্য কেউ জানে না, কেউ বলতেও চায় না। কৃষ্ণা তখন জিজ্ঞাসা করে কাশ্মীরি পণ্ডিতরা কেন কখনো বলতে চায়নি তাদের ঘটনাগুলো। তখন ব্রহ্মা বলে কেউ শুনতেও চায়নি আজ পর্যন্ত। এরপর দেখানো হয় কাশ্মীরি পণ্ডিতদের শরণার্থী শিবির, যেখানে পুষ্করনাথ এসেছে তার চোখের পরীক্ষা করাতে। ডাক্তার বললেন তার ক্যাটারাক্ট হয়েছে এবং অপারেশন করতে হবে, লেন্স লাগাতে হবে। তখন পুষ্করনাথ বলেন যে ব্যাপারটা তিনি বুঝতে পারলেন না। তখন ডাক্তার বলেন যে চেক আপ করা ফ্রি, কিন্তু লেন্স টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু ডিসকাউন্ট আছে, একটা দামি একটা কম দামি। তখন পুষ্করনাথ বলেন যে কম দামি। তখন ডাক্তার বলেন যে তার গ্লুকোমা আছে, ডায়াবেটিস আছে, তার পার্শিয়ালি অথবা টোটাল ব্লাইন্ডনেস হতে পারে। তখন পুষ্করনাথ বলে তাহলেও চলবে, কিন্তু তিনি যে পেনশন পান তাতে হয় তার নাতির পড়াশোনা চলবে, নয়তো দামি লেন্স লাগাতে পারবে, পড়াশোনাটাই বেশি দরকারি। তারপর দেখায় সারদা তার 2 ছেলেকে খেতে দিচ্ছে। শিবা তখন আরেকটু ভাত চায়, কিন্তু সারদা হাঁড়িতে দেখতে পায় যে আর অল্পই ভাত আছে। তখন বলে যে না, রাতে বেশি খাওয়া ঠিক নয়, অল্পই খেয়ে শুয়ে পড়ো। পুষ্করনাথ তখন সেটা শুনতে পায়। সারদা যখন পুষ্করনাথকে খেতে ডাকে তখন পুষ্করনাথ বলে যে আজকে তিনি খাবেন না। সারদা তখন বলতে থাকে যে এখন তিনি দেখতে পাচ্ছে যে পুষ্করনাথ একবেলাই খাচ্ছে, দুবেলা খাচ্ছেন না। তখন পুষ্করনাথ বলেন যে তার ডায়াবেটিস আছে এবং বয়সও হয়ে গেছে, তার একবেলা খাওয়াটাই ঠিক এবং সে বাইরে শুতে যাচ্ছে। কিন্তু শিবা তাকে বাইরে শুতে যেতে বারণ করে। তখন পুষ্করনাথ বলেন যে না, সে নাক ডাকে, তাই সে বাইরেই শুবে, এখানে শুলে তাদের সমস্যা হবে। কিন্তু কৃষ্ণা অনেকবার যেতে বারণ করে, তবুও পুষ্করনাথ বাইরে গিয়ে চকিতে বসে। চকিতে বসে একটি টিফিন বক্স বের করে, তাতে 2টো বিস্কুট থাকে। বিস্কুটটার কথা চিন্তা করে এবং তার পকেটে পার্স বের করে দেখে যে খুব অল্পই টাকা আছে। এই কথা ভেবে সে বিস্কুট 2টোকে শুধু জিভ দিয়ে চেটে আবার টিফিন বক্সে রেখে দেয়। দেখানো হয় যে তাদের পাশে একটি ফ্যামিলিতে একজন বয়স্ক মানুষ সাপের কামড়ে মারা গেল। কৃষ্ণা জিজ্ঞাসা করে যে সেই দিনের ঘটনার পর তাদের মধ্যে কেউ কি আর কোনো দিন পুষ্করনাথজির সাথে দেখা করতে গিয়েছিল। ব্রহ্মানাথ তখন বলে সে একবার দেখা করেছিল। 19শে জানুয়ারি যখন সিএম রিজাইন দিয়েছিল, তারপর 20 তারিখে নতুন গভর্নর এসেছিল এবং সেই সময় কাজ করার আর কেউ ছিল না, সেই জন্য নতুন গভর্নরের অ্যাডভাইজার তিনি নিযুক্ত হয়েছিলেন। তখন তার প্রায়োরিটি ছিল হিন্দু পণ্ডিতদের জম্মু ক্যাম্প থেকে আবার কাশ্মীরে ফিরিয়ে আনা। তাই তিনি অনেক রিকোয়েস্ট করেছিলেন এবং তার রিকোয়েস্টে হোম মিনিস্টার একবারের জন্য জম্মু ক্যাম্প এসেছিল দেখা করতে। সেই ক্যাম্পে এসেই ব্রহ্মদত্ত পুষ্করনাথজির সঙ্গে দেখা করে। হোম মিনিস্টার সেখানে যখন দেখা করতে আসে তখন সবাইকে বলা হয় তাদের কি সমস্যা আছে সেগুলো বলতে। ডক্টর বলেন যে এখানে এত রোদ, এত তাপ, অনেক মানুষ মারা যাচ্ছে খাদ্যাভাবে, পোকামাকড় কামড়াচ্ছে, সাপের দংশনে অনেকে মারা যাচ্ছে, এত গরম থাকতে পারছে না। তখন সবাই বুঝতে পারে যে কাশ্মীরের ঠান্ডা থেকে এই প্রথম তারা এত গরমে এসেছে, তাই তাদের শরীরে অসুবিধা হওয়া স্বাভাবিক। এই সময় প্রত্যেককে বলা হয় যে কারো কোনো সমস্যা থাকলে সেটা জানাতে। সেই সময় কেউ উঠে দাঁড়িয়ে বলে তাদের আবার কাশ্মীরে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। তখন পুষ্করনাথজি বলেন যে তার বোরোলিন চাই, তার ঠোঁটে বোরোলিন লাগানোর অভ্যাস, এখানে সেটা পাওয়া যাচ্ছে না। হোম মিনিস্টার সাহেবকে পুষ্করনাথ বলেন যে
আর্টিকেল 370 সরানোর জন্য 100টারও বেশি চিঠি পাঠিয়েছেন তাদের দপ্তরে, কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই তিনি পাননি। তখন মিনিস্টার সাহেব বলেন যে এটা আলাদা বিষয়, এখন তিনি এসেছেন তাদের সাহায্য করতে। পুষ্করনাথজি তখন বলেন যে তাদের দাবি একটাই, আর্টিকেল 370 সরাও এবং কাশ্মীরি পণ্ডিতদের পুনঃস্থাপন করা হোক। ব্রহ্মদত্ত তখন সারদার সাথে দেখা করেন এবং বলেন যে তার পরিচিত একটি জায়গা আছে, সেখানে সারদার একটি সরকারি চাকরি তিনি ব্যবস্থা করেছেন এবং সেখানে আরও অনেক হিন্দু পরিবার থাকে এবং একদম সুরক্ষিত সেই জায়গাটি, এবং সেখানকার পঞ্চায়েত প্রধানের সঙ্গেও তিনি কথা বলে রেখেছেন, তাদের কোনো অসুবিধা হবে না, এখন তারা ওখানে গিয়েই থাকতে পারে। তখন সারদা বলেন যে আপনি তো পুষ্করনাথজিকে জানেন, তিনি রাজি হবেন না। তখন ব্রহ্মদত্ত বলেন যে দুই ছেলের মা সারদা, তাদের ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকেই রাজি করাতে হবে, তার ছেলেদের ভবিষ্যতের কথা না ভাবলে চলবে না, তাই পুষ্করনাথজিকে তাকেই রাজি করিয়ে সেখানে নিয়ে যেতে হবে। এরপরে দেখানো হয় নদীমার্গ কাশ্মীর, যেখানে পুষ্করনাথজি তার পরিবারের সহকারে থাকছে এবং শিবা সেদিন প্রথমবার স্কুলে যাচ্ছে। সারদা কৃষ্ণাকে বলে দাদাজির পা ছুঁয়ে যেতে। তখন পুষ্করনাথজি বলেন যে আমাদের সকলের দেবী, বিদ্যার দেবী সারদা, তাই যখন তার চারপাশে কেউ থাকবে না, চারিদিকে অন্ধকার হবে, তখন একমাত্র এই সারদা দেবীই পারে তাদেরকে সঠিক পথ দেখাতে, তাই সবসময় মার পূজা করবে। এরপর সারদা তার দুই ছেলেকে নিয়ে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পথে মৌলভী সাহেবের সঙ্গে সারদা কথা বলে। মৌলভী সাহেবকে সারদা বলে যে বাচ্চাদের সায়েন্স পড়া খুব দরকার, স্কুলে কেন সায়েন্স পড়ানো হয় না? কিন্তু মৌলভী সাহেব তখন বলেন যে স্কুলের কথা বাদ দাও, তুমি আমাকে নিকাহ করে নাও, তাহলে তোমার এবং তোমার বাচ্চাদের সবারই সুরক্ষা হয়ে যাবে। একথা শুনে সারদা কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে আসে। তারপর দেখানো হয় টিভিতে ফারুক মল্লিক বিট্টা একটি সাক্ষাৎকার নিচ্ছে বিষ্ণুজি। সেখানে বিট্টা বলেন যে, তখন পুষ্করনাথজি বলেন যে বিট্টা দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে এবং খুব তাড়াতাড়ি সে প্রাইম মিনিস্টার পর্যন্ত পৌঁছে যাবে। ফারুক মল্লিক বিট্টাকে বিষ্ণুজি প্রশ্ন করেন যে তারা যদি তার ভাইকে মারতে বলতো তাহলে তিনি কি করতেন? বিট্টা তখন বলেন যে সে ভাইকেও মেরে দিত। তখন বিষ্ণুজি জিজ্ঞাসা করেন যে যদি তার মাকে মারতে বলতো, তাহলে বিট্টা বলেন যে সে তার মাকেও মেরে দিত। এরপর দেখানো হয় মৌলভী সাহেব ক্লাস নিচ্ছে বাচ্চাদের, যেই ক্লাসে শিবাও আছে। মৌলভী সাহেব পড়াচ্ছেন যে এটা কি, এটা কাশ্মীর, আমরা কি কাশ্মীরি। কাশ্মীরের পাশাপাশি রাজ্যগুলি হলো আফগানিস্তান, পাকিস্তান, চায়না এবং ইন্ডিয়া। আজকে পঞ্চায়েত এখানে আসবেন, তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের কি চাই, তখন তোমরা কি চাইবে? বলবে এখানে মসজিদ চাই। শিবা প্রথমে এই কথাটি বলছিল না, তার পাশের ছেলেটি শিবাকে জোর করে বলতে বলে যে কি চাই, মসজিদ চাই। এই ঘটনাতে কৃষ্ণা অনেকটা ভয় পেয়ে যায় এবং বাড়িতে এসে মাকে বলে যে সে আর স্কুলে যেতে চায় না। পুষ্করনাথজি কৃষ্ণাকে জিজ্ঞাসা করে যে সে কেন স্কুলে যেতে চায় না। কৃষ্ণা তখন বলে তার ভয় লাগে। তিনি জিজ্ঞাসা করেন কেন ভয়? তখন কৃষ্ণা বলে যে আজ স্কুলের দেওয়ালে সে যেটা লেখা দেখেছে সেটা দেখে তার ভয় লেগেছে। তখন পুষ্করনাথজি জিজ্ঞাসা করেন যে কি দেখেছে? কৃষ্ণা তখন বলে যে দেওয়ালে লেখা ছিল রালিব গালিব জালিব। তখন পুষ্করনাথজি বলেন যে এই শব্দের মানে কি? তখন কৃষ্ণা বলে যে এর মানে মুসলমান হয়ে যাও, পালিয়ে যাও অথবা মরে যাও। পুষ্করনাথজি তখন বলেন যে এটা ভুল। রালিব গালিব জালিব এই কথার অর্থ হলো ভয়, তুমি আমার শক্তি হয়ে যাও, অথবা তুমি মরে যাও, অথবা তুমি পালিয়ে যাও। পুষ্করনাথজি তখন শিবাকে বলতে বলেন যে রালিব গালিব জালিব থু, এবং কৃষ্ণা খুব আনন্দের সহকারে এটা করে। এরপর দেখানো হয় কৃষ্ণাকে। কৃষ্ণা খুব বিধ্বস্ত, সে বুঝতে পারে না সে কি করবে। তার মাথায় একবার তার ঠাকুরদার কথা মনে আসে, আরেকবার রাধিকা মেননের কথা মনে পড়ে, যিনি বলেছিলেন যে আজাদি এখন শুধু একটা শব্দ নয়, একটা বিশ্বাস। তার ঠাকুরদা তাকে বলেছিল যে আজাদি মানে কাশ্মীরকে ভারত থেকে মুক্ত করা। এই আজাদির নাম করে তারা সন্ত্রাস করছে, সারা কাশ্মীরকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আরেকদিকে রাধিকা মেনন বলছেন
যে আজাদি মানে কাশ্মীরের একটা নতুন রেভলিউশন, কাশ্মীরকে নতুন করে জাগিয়ে তোলার একটা অ্যান্থাম। কৃষ্ণার তখন মনে পড়ে তার ঠাকুরদার শেষ সময়ের দৃশ্য। পুষ্করনাথজি বিছানায় শুয়ে শুয়ে বলছে যে দেখবে যখন আর্টিকেল 370 সরে যাবে তখন প্রাইম মিনিস্টার তাকে চিঠি পাঠাবে এবং বলবে যে আমরা তোমার 6000 চিঠিকে স্টোর করে রেখেছি এবং এখন তুমি ফ্রি কাশ্মীরে যাওয়ার জন্য, এবং এখন তুমি আর মাইগ্রেন্ট নও, এখন তুমি তোমার কাশ্মীরে ফিরে যেতে পারো। তিনি বলতে থাকেন যে তারা যখন কাশ্মীরে ফিরে যাবে তখন উড়োজাহাজে নয়, গাড়িতে যাবে, এবং যাওয়ার সময় তিনি সমস্ত কিছু কৃষ্ণাকে দেখাবে এবং তিনি বলেন যে তার একটি শেষ ইচ্ছা আছে যেটা তিনি কৃষ্ণাকে পূরণ করতে বলেন যে তার অস্থিটা নিয়ে তার বাড়িতে ছড়িয়ে দিতে, এবং তার ফোনে তার 4 বন্ধুর নাম আছে এবং ফোন নাম্বার আছে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে তার 4 বন্ধুকেও যেন তার সাথে করে নিয়ে যায়। তিনি বলতে থাকেন যে তাদের যে মেইন ঘর, সেই ঘরের জানালা বরফ পড়ে পড়ে খারাপ হয়ে গেছে, সেটাকে রিপেয়ার করতে হবে। আর তার বাজাজ স্কুটার আছে, সেটা একদম ঠিক আছে, শুধুমাত্র 8000 কিলোমিটারই চলেছে, শুধু একটু রং করতে হবে। এবং বলে যে তার স্কুল সার্টিফিকেট নিয়ে কোনো চিন্তা করতে না, সব কিছু খুব ভালো আছে। তিনি বলেন যে ইম্পসিবল বলে কিছু হয় না, তার জন্য আশা করতে হয়, সব আশাই একদিন পূরণ হয়। এই বলতে বলতে তিনি মারা যান।